বয়স যত বাড়ে শরীরের ওপর তত চাপ বাড়ে, আর সবচেয়ে বেশি ধাক্কা সয় আমাদের পা। হাঁটা চলা, ভার বহন বা দাঁড়িয়ে থাকা, এই সব কিছুই নির্ভর করে আমাদের দুটি পায়ের ওপর। কিন্তু বয়স যখন 50 পেরিয়ে যাচ্ছে, তারপরে কিন্তু শুরু হয় পায়ের হাঁটুতে ব্যথা, পায়ের দুর্বলতা, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া কিংবা পেশির গঠন ভেঙে পড়ার মতো সমস্যা। অথচ আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই কিন্তু পায়ের শক্তি এবং স্থায়িত্ব বজায় রাখা সম্ভব হয়। আজকের পর্বে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর উজ্জ্বল কান্তি দেবনাথ। আমি স্যারের কাছে যাব, তবে তার আগে বলি আজকের পর্বে আমরা কি কি নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমরা জানব কিভাবে পায়ের স্বাস্থ্য রক্ষা করা যায়, কিভাবে বয়স বাড়লেও পায়ের শক্তি ধরে রাখা সম্ভব, আর এমন কয়েকটি খাবার যা আপনার পায়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আসুন আজকের আলোচনা আমরা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার, আমার নাম ডক্টর উজ্জ্বল কান্তি দেবনাথ। আমি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন আর প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইন অর্থোপেডিক্স অ্যাজ ওয়েল। আজকে 35 বছর ধরে আমি অর্থোপেডিক্স প্র্যাকটিস করছি। বিলেতে 20 বছর, এখানে 15 বছর। তাই অভিজ্ঞতার বসে আমার কাছে আপনারা প্রশ্ন নিয়ে আসছেন পায়ের ব্যথার জন্য। তাই পায়ের ব্যথা নিয়ে আমি যদি কয়েকটি কথা বলি, সেটা একটুখানি আপনারা মন দিয়ে শুনবেন। দর্শক বন্ধু, আলোচনা শুরু করার আগে স্যারের কাছে আপনাদের প্রশ্নগুলো নিয়ে যাওয়ার আগে আমরা বলি, আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি এই সমস্যায় যারা ভুগছেন, পায়ের দুর্বলতা বা পায়ের অন্যান্য ব্যথাজনিত সমস্যায় যারা ভুগছেন, তারা কিন্তু আজকের এই আলোচনা থেকে, স্যারের পরামর্শ থেকে উপকৃত হবেন। সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নিচে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন বা প্রশ্ন থাকলে জানাবেন এবং শেয়ার করবেন। স্যার, প্রথমেই যেটা জানতে চাইবো আপনার কাছে, যে বয়স বাড়লে স্যার পায়ের দুর্বলতা এটা কেন শুরু হয়? কোন কোন শারীরিক পরিবর্তন এর জন্য মূলত দায়ী বলে আপনারা মনে করেন? পায়ের দুর্বলতা আপনি বলছেন, কিন্তু আগে তো পায়ের ব্যথা থেকে আস্তে আস্তে দুর্বলতা বাড়ে যখন আমরা ওটাকে পা দিয়ে চলতে না পারি, বা কোনোভাবে কোনো স্নায়ুর দুর্বলতার জন্য পায়ে উইকনেস হয়, তাই জন্য পায়ে দুর্বলতা বাড়তে পারে। কিন্তু ব্যথাটা আসল। প্রথমে ব্যথা হতে পারে আমাদের ছোট বয়সে, ব্যথা হতে পারে যদি কোনো ইনজুরি হয়, দৌড়তে গিয়ে পায়ে লাগলো, আঙ্গুলের মধ্যে ব্যথা হলো, বা এই জয়েন্টগুলো ডিসলোকেট করে গেল, কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের থেকে ব্যথা হতে পারে, স্কুটার একটা উপর দিয়ে পায়ের উপর দিয়ে চলে গেলে বাচ্চাদের অনেক দিন ধরে ভুগতে হয়। এইসব নিয়ে পায়ের ব্যথা খুবই জরুরি, ভাবনা চিন্তা করতে হয় আমাদের। আর আরেকটু বয়স হলে, 20 থেকে 40 বছর বয়সে আমাদের প্রথম লক্ষ্য করতে হয় যে একটা প্লান্টার ফাসিয়াটিস বলে ব্যাপার আছে। এখান থেকে একটা বড় লিগামেন্ট যেটার উপর আমরা চলি, সেটার মধ্যে স্ট্রেচ হলে এই ক্যালকেনিয়াম বোনটা আছে, এই টেলাস আছে, এইখানে টান পড়লে ওই ব্যথাটা হয়। সকালে ঘুম থেকে উঠলেই পায়ে ভর দেওয়ার সঙ্গে 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 ব্যথা আরম্ভ হয়ে যায়। এটা একটা খুবই পেইনফুল, খুবই 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 ব্যথাজনক ব্যাপার। অ্যান্ড পেশেন্টরা যারা আসেন, তারা সবসময় বলছে অনেক দিন ধরে এই ব্যথা চলছে, এখন তো আর হাঁটতে পারছি না, দাঁড়াতে পারছি না। তখন এগুলো নির্মূল করার জন্য আমরা কয়েকটা পদ্ধতি নিই। প্লান্টার ফাসিয়াটিস তো আছে, আরও অনেক রকমের প্রবলেম হতে পারে। গাউট একটি কমন প্রবলেম। গাউট মানে ইউরিক অ্যাসিড হাই হলে এই জয়েন্টগুলো ফুলে যায়, আর তখন পায়ে এমন ব্যথা হয়, বিষহ যন্ত্রণা, যার জন্য পা ফেলতে পারে না, ওভারনাইট খুব ব্যথা হয়। এইগুলো অ্যাকিউটলি আমাদের এমার্জেন্সি ট্রিটমেন্ট করতে হয়। তারপরে আছে এই জয়েন্টগুলোতে হঠাৎ করে ইনজুরি হলে বা চোট লাগলে এগুলো ডিসলোকেট করতে পারে। আর আস্তে আস্তে বয়স বাড়লে এগুলোতে আর্থ্রাইটিস হতে পারে। এই সব জয়েন্টগুলোতে আর্থ্রাইটিস হলে খুব ব্যথা। এই ব্যথার জন্য অনেক সময় পাটা, মাসেলগুলো কাজ করবে না। তারপরে অনেক মেয়েদের বেশি হয় এই এই জয়েন্টটা এরকমভাবে বেঁকে যায়। এটা রিউমাটয়েড আর্থ্রাইটিসে কমন হয়, ব্যথা বেঁকে যাওয়াটা, তাকে বলে হ্যালাক্স ভ্যালগাস। বাট ইয়াং গার্লস হু ওয়্যার হাই হিলস অ্যান্ড টাইট স্যান্ডেলস, ওদেরও এই
হ্যালাক্স ভ্যালগাসের সমস্যাটা হতে পারে, তাতে একটা বানিয়ান ডেভেলপ করে, সেই বানিয়ানটা খুব পেইনফুল হয়, হাড়টা ফুলে যায়। এগুলো ট্রিটমেন্ট বাধ্যতামূলক। তারপরে আছে আপনার মর্টনস নিউরোমা, এখানে একটা ছোট্ট টিউমার থাকলে এই পা ফেললেই ব্যথা করবে। আর সঙ্গে এই হাড়টা অনেক সময় দেখা গেছে এর নিচে হাড়টা দুর্বল হয়ে যায়, যার ফলে এইটা ভেঙে যায় নিজে থেকেই। তখন এটা ট্রিটমেন্ট খুব ডিফিকাল্ট, এটাকে আমরা অপারেশনের মাধ্যমেই এটা ট্রিটমেন্ট করতে পারি। আর্থ্রাইটিস যখন হয় এগুলোতে আস্তে আস্তে পায়ের দুর্বলতাটা বাড়ে, এই আপনার মাসলগুলো, টেন্ডনগুলো, লিগামেন্টগুলো সব উইক হতে আরম্ভ করে, কারণ কাজ করছে না, এগুলো ব্যথার জন্য দমে রয়েছে সব, সেই কাজ না করার ফলে সেগুলো দুর্বল হয়ে যায়। আস্তে আস্তে মানুষ তখন হাঁটতে পারে না। দুর্বলতা আর ব্যথা এই দুটো নিয়ে তখন বাস করতে হয়। তখন ডাক্তারের কাছে গেলে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে আমরা একটা ডায়াগনোসিসে আসতে পারি, সেটা ট্রিটমেন্ট করতে পারি। তারপরে এই অ্যাঙ্কেল, এই জয়েন্টের উপরে আছে এই পা, লেগের উপরে আপনার হাঁটু আছে, এই রকম এই পা, এটা হচ্ছে পাটা। এখান দিয়ে যদি দেখেন তাহলে এর মধ্যে দেখতে পাবেন হাড়গুলো আর এই ক্যালকেনিয়াম, আর এই এখানে দুটো হাড় আছে টিবিয়া আর ফিবুলা, তার উপরেই আমাদের জয়েন্ট, নি জয়েন্ট। এই নি জয়েন্টের ব্যথা, পায়ের ব্যথার সমস্যা থেকে আস্তে আস্তে এটা হাঁটুতে ব্যথা হতে পারে। এই ইদানিং এক পেশেন্ট আমার সঙ্গে দেখা করেছিল, ওনাকে 10 বছর আগে পায়ে ব্যথার জন্য, আর্থ্রাইটিসের জন্য আমার এই জয়েন্টটা ফিউজ করে দিয়েছিলাম নেল দিয়ে। ব্যথা কমে যায় 6 মাস বাদে, খুব হাঁটতে সুবিধা হয় না। এখনো নিয়ে এসছেন দুটো হাঁটু, প্রায় 30 ডিগ্রি ডিফর্মিটি উইথ সিভিয়ার আর্থ্রাইটিস। কালই ওনার দুটো হাঁটু রিপ্লেসমেন্ট করতে হয়েছে আমার, খুব ডিফিকাল্ট কেস ছিল। সো এই পায়ের সঙ্গে হাঁটু সমস্যা থাকতে পারে, আর এইটা যার পায়ের সমস্যা থাকে তার হাঁটুর সমস্যা হতে পারে, বা হাঁটুর ব্যথা হলেও পায়ের সমস্যাও বাড়তে পারে, কারণ একটা ইমব্যালেন্স ডেভেলপ করে এই মাসলগুলো চারিদিকে যেগুলো আছে এগুলো দুর্বল হয়ে যায়, তার ফলে এই প্রবলেমটা বাড়ে। আর মাসল উইকনেস মানে আরেকটা প্রবলেম হতে পারে, কোমর থেকে স্পাইনাল নার্ভগুলো, স্নায়ুর জন্য দুর্বলতা হতে পারে, ব্যথার জন্য, সায়াটিক পেইনের জন্য। সেই পেইনটা তখন আস্তে আস্তে এই মাসলগুলোকে একটুখানি নীরব করে দেয়, যার ফলে এই ব্যথাটা আরম্ভ হয়ে যায় জয়েন্টগুলোতে। স্যার, এবার আমরা জানবো যে পায়ের জয়েন্ট বা হাড়ের শক্তি এগুলো ধরে রাখার জন্য কোন ধরনের পুষ্টি বা নিউট্রিশনের ওপর আপনারা জোর দেন, যেটা 50 পেরিয়ে যাওয়া মানুষরা সেগুলো যদি নিয়মিত পেয়ে থাকেন শরীরে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো এড়িয়ে চলা যায়। একটা হচ্ছে কি প্রিভেন্ট করা, কারোর পায়ে ব্যথা হলো তখন আপনারা এসছেন আমার কাছে, তার জন্য ওষুধ দিলাম আর পুষ্টিকর খাদ্যর কথা বলছেন, যে সেটা ক্যালসিয়ামও হতে পারে, ভিটামিনও হতে পারে, এখন অ্যান্টিঅক্সিডেন্ট কিছু ক্যাপসুলস পাওয়া যায় মার্কেটে, ওগুলোও হতে পারে, যেরকম ভিটামিন ই যুক্ত ক্যাপসুলস, বা অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি, যেগুলো আপনার জয়েন্টে গিয়ে ব্যথার কারণ হয়, অক্সিজেন র্যাডিক্যালগুলোকে তৈরি করলে সেগুলো টিস্যুর উপর প্রভাব পড়ে, তাতে নার্ভ এন্ডিংগুলোতে ইরিটেশন হয় আর সেই ব্যথা হয়। ওগুলোকে কমানোর জন্য একটু অ্যান্টিঅক্সিডেন্ট সবসময় খেতে হয়, হয়তো ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট খাওয়া বেটার, যেরকম শাক সবজি আছে, আমলকি আছে, কাঁচা হলুদ আছে, তারপরে কেল আছে, ব্রকলি আছে, এগুলো সব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট। এইগুলো যদি রেগুলার আপনাদের খাদ্যের সঙ্গে থাকে, শাকের মধ্যে আমাদের এই বাংলাদেশে ওয়েস্ট বেঙ্গলে অনেক রকমের শাক পাওয়া যায়। হ্যাঁ, এরকম শাক আছে যেগুলোর নাম অনেকেই শোনেনি, যেরকম কলমি শাক, তারপরে এই খাগরোল শাক, হেলেঞ্চা শাক, এই শাকগুলো খুব পুষ্টিকর। এগুলো যদি রেগুলার আপনার খাদ্যের মধ্যে থাকে, আর মেথি শাক, মেথির মধ্যে খুব পাওয়ার, এটা ভালো অ্যান্টি ডায়াবেটিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টি অক্সিডেন্ট। সো এই শাকগুলো রেগুলার যদি আপনার পথ্যের মধ্যে থাকে, আপনাদের ব্যথা অনেকদিন হবেই না। যদি রেগুলার এক্সারসাইজ করেন, ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, মোবিলিটি অফ দি জয়েন্ট, ফ্লেক্সিবিলিটিতে অফ জয়েন্ট, এইগুলো যদি মেনটেন করেন তাহলে ব্যথা আপনার কাছে আসবে না। আর যদি আমরা বড় কুঁড়ে মানুষ, যদি বসে থাকি, কিছু কাজ না করি, তাহলে ব্যথা হবে। আর এই ব্যথার জন্য ডাক্তারের কাছে যাও, ওষুধ খাও, ব্যথা কমলে আবার যে কে সেই। সো উই হ্যাভ টু ফাইন্ড আওয়ার সেলফ রাইট
path, which is exercise, nutrition and good thoughts. মানে একটা মেডিটেশন বা স্পিরিচুয়ালিটি 5 মিনিটের জন্য করলেও ভালো থাকবেন। এবার এটা যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে মাসেল উইকনেস, পেশিগুলো দুর্বল হয়ে যাচ্ছে, আরেকটা হচ্ছে হাড় হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের আর্থারাইটিস ডেভেলপ করছে। তো এই যে হাঁটুতে অস্টিও আর্থারাইটিসের সমস্যা, সেইটা প্রিভেন্ট করার জন্য কি ধরনের খাবার আমাদের রাখা উচিত, এবং আমাদের মাসেল ডেভেলপমেন্ট, মাসেল পাওয়ার বাড়ানোর জন্য কি ধরনের, এই দুটো যদি একটু আলাদা করে আপনি একটু বলেন। মাসেল পাওয়ার ডেভেলপ করার জন্য দেখুন, অ্যামাইনো অ্যাসিড আর প্রোটিন দিয়ে আমাদের মাসেল তৈরি। সো এই জন্য অ্যামাইনো অ্যাসিডগুলো যদি রেগুলারলি আমাদের খাদ্যের মধ্যে, আমাদের 20 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আছে, ওর মধ্যে 8খানা অ্যামাইনো অ্যাসিড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর মাসেল ফাংশন অ্যান্ড মাসেল পাওয়ার। সো এই অ্যামাইনো অ্যাসিডগুলো যদি রেগুলারলি ইনটেক হয় এই খাদ্যের দ্বারা, ধরুন মাছ, ধরুন দুধ, ধরুন এই চিজ, বা আপনার ভেজিটেবলসের মধ্যে অনেক রকম ভেজিটেবলস আছে, যেরকম এই ব্রকলি আছে, লেটুস আছে। লেটুস পাতাটা খুব ভালো, এটা যদি রোজ খেতে পারেন আপনার জয়েন্টের অনেক সময় কোনো থাকবে না, প্রবলেম থাকবে না। মাসেল পাওয়ার বাড়াতে গেলে আপনার ডেফিনেটলি একটু নন ভেজিটেরিয়ান যারা, চিকেন খেতে পারেন, মাংস খেতে পারেন, বাট উইথ রেস্ট্রিকশনস, বিকজ বেশি খেলে আবার সেটার মধ্যে লিপিড প্রোফাইল আপনার ফ্যাট বেড়ে যাবে। সো এই জন্য আমাদের একটুখানি সবসময় একটা ব্যালেন্সের মধ্যে চলতে হয়। কোনোদিন মাছ খেলেন, কোনোদিন চিকেন খেলেন, কোনোদিন দুটো ডিম খেলেন, এগুলোর দ্বারা আপনার মাসেল পাওয়ারটা একদম ঠিক থাকবে, মাসেল পাওয়ারটা বাড়বে। সঙ্গে এক্সারসাইজ ছাড়া মাসেল পাওয়ার বাড়ানোর কোনো আর উপায় নেই। আপনার প্রোটিন খান, যাই খান, এই যে ওয়ে প্রোটিন বলে একটা খায় যারা জিম করে, অনেক বড় একটা বাক্স কিনে রোজ এটা মিক্স করে খায়, সেই প্রোটিনটাও খুব ইম্পর্টেন্ট, বাট এক্সারসাইজটা ইম্পর্টেন্ট। এক্সারসাইজ না করলে ওই প্রোটিনটা ব্রেকডাউন হতে হবে, তো নাহলে আপনার কিডনিতে প্রবলেম ধরে পড়বে, ব্রেকডাউন হয়ে পেচ্ছাপ দিয়ে বেরোতে হবে, কিছু যেটা দরকার সেটা মাসেলের মধ্যে যাবে। সো এই জিনিসগুলোর মধ্যে ব্যালেন্স না আনতে পারলে আমাদের যতই আমরা চেষ্টা করি যে আমরা এটা খাবো, ওটা করবো, এই করি সেই করি, এক্সারসাইজ ছাড়া মাসেল পাওয়ার বাড়ানো মুশকিল। এবার জয়েন্ট সম্বন্ধে, আপনার জয়েন্টের মধ্যে আর্থ্রাইটিস, এটা কি করে কমবে? এটাও মুভমেন্ট। আমাদের জয়েন্টগুলো ভগবান বানিয়ে দিয়েছেন যে এগুলো যাতে কন্টিনিউয়াস মোবিলিটির মধ্যে থাকে। আমরা হাঁটি, দৌড়াই বা বসি, সবসময় আমরা জয়েন্টগুলো কাজ করছি, হাঁটু, অ্যাঙ্কেল, স্পাইন, সব কিছুর জয়েন্টগুলো একটা ডায়নামিক মোশনের মধ্যে রয়েছে। সেই ডায়নামিক মোশনটার মধ্যে কিছু জিনিস কাজ করে। জয়েন্টের মধ্যে হচ্ছে কি একটা কার্টিলেজ আর সঙ্গে একটা ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড, ওটা লুব্রিকেট করে। যেরকম একটা গাড়ির মধ্যে আপনি মোবিল তেল দেন, সেরকমই আমাদের জয়েন্টগুলোতে সাইনোভিয়াল ফ্লুইড বলে একটি ফ্লুইড আছে, সেটাকে চালনা করার জন্য ওটা খুব ইম্পর্টেন্ট। এই ফ্লেক্সিবিলিটিটাকে রাখার জন্য আমাদের মোবিলিটি এক্সারসাইজেস খুব ইম্পর্টেন্ট। প্লাস স্ট্রেংথ ট্রেনিং তো আপনি করছেনই মাসেলের জন্য, তাতে জয়েন্টগুলো আপনার সার্কুলেশন বাড়ে। সার্কুলেশন যত বাড়বে তত সাইনোভিয়াল ফ্লুইডের অ্যাক্টিভিটি বাড়বে, তাতে জয়েন্টের কার্টিলেজটার মধ্যে সবসময় একটা মসৃণতা থাকবে। নাহলে সেই জয়েন্ট এক জায়গায় সবসময় হাঁটতে গিয়ে ঠোকর খেতে খেতে ক্ষয়ে যায়, আর ক্ষয়ে গেলেই আর্থ্রাইটিস ডেভেলপ করে। এটা নর্মাল হাঁটু, এটা কার্টিলেজ, হ্যাঁ, আর এটা আমাদের দেখুন এখানে ক্ষয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে আর্থ্রাইটিসের লক্ষণ। এটা অল্প ক্ষয়েছে, এটা বেশি, এটা দুদিকেই ক্ষয়ে গেছে। সো এই হচ্ছে গিয়ে প্রবলেম। এখন এই হাঁটুর সমস্যা মানুষের এদেশে অনেক বেশি, কারণ আমরা স্পেশালি উইমেন, আমাদের মেয়েরা খুব একটা নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়। 50 বছর বয়সে যখন সারাদিন ধরে কাজকর্ম করে আর বাড়িতে সন্ধ্যেবেলা, তখন আর কারোর ইচ্ছে করে না যে হাঁটুর জন্য কিছু এক্সারসাইজ করি বা নিজের জন্য। এই জন্য অনেক মেয়েরা আর ভদ্রমহিলারা যারা আসেন আমার কাছে 50 থেকে 60 ঊর্ধ্বে, আজকাল তাদের সবারই আর্থ্রাইটিস জনিত ব্যথা নিয়ে সবাই পোকাচ্ছেন, ব্যথায় ঘুমোতে পারছেন না। এই জিনিসগুলোর জন্য আপনাদের অনেক আগে থেকে এটা প্রস্তুতি নিতে হয় টু প্রিভেন্ট। এবং আপনি একই সঙ্গে এটা একটু জানান যে কি ধরনের খাবার আমাদের পা বা হাঁটুর জন্য ক্ষতিকর হতে পারে। সেটা হচ্ছে অত্যাধিক মাংস খাওয়া ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, কারণ মাংসের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমাদের ক্ষয় রোগটাকে বাড়াতে পারে। বিদেশে যেরকম বেশি যারা মাংসাহারী
তাদের কোলন ক্যান্সার হয়, কিন্তু এখানে আমাদের কোলন ক্যান্সারটা কম হয়, কারণ আমাদের দেশে 85% পিপল আর ভেজিটেরিয়ান। সো রেড মিটটা অ্যাভয়েড করা উচিত যতটাখানি সম্ভব। আর কিছু খাদ্য আছে যারা ওই ক্যালসিয়াম জনিত কিছু, যেরকম দুধ, চিজ, মাখন, ঘি, এগুলোর মধ্যে ক্যালসিয়াম থাকে। সো ক্যালসিয়ামটা ইম্পর্টেন্ট ফর অল দ্য জয়েন্ট ফাংশন, কারণ আরেকটা জয়েন্টের মধ্যে আরেকটি এই কার্টিলেজের মধ্যে অনেক কিছু প্রোটিন থাকে, সেই প্রোটিনগুলো আমাদের ন্যাচারাল যে শাকসবজি থাকে সেটার মধ্যে বেশি থাকে। সেগুলো অ্যাবজর্পশন হয়ে কতখানি আমাদের বডিতে ঢুকছে আর জয়েন্টের মধ্যে ঢুকছে, এটা সায়েন্টিস্টরা বলেছে কম, কিন্তু যদি এগ বা চিকেন বা ফিশ হয়, ফিশ অয়েল যেরকম কড লিভার অয়েল বা অন্য মাছ থাকে, তাদের যে এই হাঁটুর মধ্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডগুলো ঢোকে, সেগুলো খুব ইম্পর্টেন্ট টু কিপ দ্য knee joint or other joints in normal physiological condition. So এই খাদ্যগুলো দরকার জীবনে। অনেক সময় শোনা যায় যে জল খাওয়ার সঙ্গে একটা সম্পর্ক আছে, আমাদের শারীরবৃত্তীয় সম্পর্ক আছে। পায়ের স্বাস্থ্য বজায় রাখতেও কি আপনি জল খাওয়ার উপদেশ দেবেন? যদি খেতে হয় সেটা কতটা পরিমাণ বা কি, সেই সম্পর্কে যদি একটু। জল খাওয়াটা খুব দরকার। মিনিমাম 3 লিটার জল প্রত্যেক দিন খাওয়া উচিত। 3 লিটার জল হলে আমাদের সবগুলো ফাংশন ঠিক থাকে, কিডনি ফাংশন ঠিক থাকবে, আমাদের পেচ্ছাপ ঠিক থাকবে, সঙ্গে আপনার পা ফোলা আর এসব হবে না। আর বসে থাকলে অনেক সময় কি হয়, পা ফোলা হয়, চোখ ফোলা হয়, পরের দিন ঘুম থেকে উঠে পাফিনেস অন ফেস, ওয়াটার রিটেনশন হয়। যারা একটু বিয়ন্ড 60, দে কাম টু ইউ উইথ পেইন ইন দ্য ফিট বিকজ অফ দ্য সোয়েলিংগুলো আবার এই জল রিটেনশনের জন্য। কিন্তু তবুও আপনারা বলবো যে 3 লিটার জল মিনিমাম খেতে হবে। যদি কিডনি ফাংশন ঠিক থাকে তাহলে গিয়ে আপনাদের প্রবলেম হবে না। হার্ট ফাংশন ঠিক থাকে তাহলে 3 লিটার জল, 3 লিটার মিনিমাম জল খাওয়া খুব দরকার, যাতে জয়েন্টের যে কার্টিলেজগুলো আছে প্লাস স্পাইনের যে আমাদের ডিস্ক আছে, এগুলো সব ওয়াটার থাকলে এরা তাড়াতাড়ি ক্ষয় হয় না। সো ক্ষয় যাতে না হয়, তাহলে ওয়াটার আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, বিকজ আওয়ার বডি হ্যাজ মোর দেন 70% অফ ওয়াটার। এখানে আরেকটা বিষয় জানার, যে আমাদের পায়ের স্বাস্থ্যের জন্য, হাড়ের স্বাস্থ্যের জন্য মূলত ক্যালসিয়াম বা ভিটামিন ডি এই দুটো প্রয়োজনীয়। এই ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট এগুলোর কি দরকার আছে? রেগুলার আমাদের খাদ্যের মধ্যে একটা ডাল, একটা সবজি, একটা শাক আর কিছু মাছ থাকে, তাহলে আর সকালবেলা যদি দুধ খাওয়া যায় বা চায়ের সঙ্গে দুধ বা ঘি খান, তাহলে এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দরকার পড়ে না। আর আমাদের দেশে কি হয়, ভিটামিন ডিটা অনেকেরই কম থাকে, কারণ আমরা যদিও আমাদের সানশাইন ইজ বিয়ন্ড এনিবডিজ ইমাজিনেশন, আমরা তো রোদ্রে ঘুরতে পারি না না সেই গরমের জন্য। তাতে কি হয়, আমরা ইনডোরে থাকি, তাতে ভিটামিন ডি অ্যাবজর্পশনটা হয় না, যেটা সানলাইটে আমাদের স্কিন থেকে হয়। তার জন্য ভিটামিন ডিটা কমে যায়। আর ভিটামিন ডি কমলে অন্য ভিটামিন ডি যুক্ত যত প্রতিক্রিয়া আছে, কেমিক্যাল প্রতিক্রিয়া বডিতে, মাসেলে বা টেন্ডনে বা বোনে, এগুলোর ইন্টেস্টিনে, কিডনিতে, সব জায়গায় ভিটামিন ডির খুব ইম্পর্টেন্স আছে। আর লিভারে এই ভিটামিন ডিটা একটা খুবই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো জিনিস, আর এটা আমরা অনেক খাদ্যের মধ্যে পাই। আর ওটাতে যদি কম থাকে তাহলে আমাদের সাপ্লিমেন্ট নিতে হয়, যদি সেটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট আমাদের ব্লাডের মধ্যে না থাকে। আর ক্যালসিয়াম আপনার 55 ইয়ার্সের পরে ক্যালসিয়াম খাওয়াটা খুব জরুরি। 3 মাস খাবেন, বন্ধ রাখবেন, আবার খাবেন, কারণ আমাদের খাদ্যের মধ্যে অতটা ক্যালসিয়াম, কারণ অনেকেই ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, তাদের দুধ খেতে পারে না, তো চায়ের মধ্যেও দুধ খায় না, তো ন্যাচুরালি তাদের দরকার যে একটা ক্যালসিয়ামযুক্ত ওষুধ খাওয়া বা সাপ্লিমেন্ট খাওয়া। যারা আর্থাইটিসে ভুগছেন স্পেসিফিক্যালি, তাদের জন্য আপনি কি কোনো ধরনের খাবার একটু সাজেস্ট করতে পারেন, যারা আর্থাইটিস সমস্যা ভুগছেন? আর্থ্রাইটিস সমস্যা দেখুন, ব্যথা যদি হয় তাহলে তো ব্যথার ওষুধ খেতে হবে, সঙ্গে কার্টিলেজের প্রোটিন খেতে হবে, সেটার মধ্যে কন্ড্রয়েটিন আছে, গ্লুকোসামিন আছে, কনজুগেটেড আছে, কোলাজেন টাইপ 2 আছে, আজকাল এইসব সব মিক্সচার দিয়ে একটা ক্যাপসুল বেরোয়, হ্যাঁ, কুরকুরমিন আছে, এগুলো দিয়ে একটা ট্যাবলেট রেগুলার খেলে হয়তো সেই হাঁটুর সমস্যাটা কিছুদিন আপনাদের অব্যাহত থাকবে। আর
প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো একটু ব্যথা হলেই ডাক্তারের কাছে গিয়ে অ্যাটলিস্ট কিছুটা এগিয়ে যাবেন, আপনাদের ওষুধপত্র কি সাপ্লিমেন্টের দরকার সেটা ওনারাই বলে দেবেন। আর সঙ্গে কি কি খাবার খাবেন, কি কি নিউট্রিশনের মধ্যে আপনাদের কি পার্থক্য থাকতে হবে, যেটার থেকে হাঁটু বা হিপ জয়েন্টের আর্থ্রাইটিস যাতে না হয়। আরেকটা বড় সমস্যা যেটা এই বয়সে প্রায়শই দেখা যায় সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। এই হাড় ক্ষয় রোধের জন্য আপনি কি ধরনের খাবার খাওয়ার পরামর্শ দেবেন? অস্টিওপোরোসিসটা আমাদের দেশে এখন অনেকটাই কমন বিয়ন্ড দ্য এজ অফ 60-65 ইয়ার্স, স্পেশালি উইমেন। কেননা ওনাদের যে মেনোপজের পরে হরমোনাল যে ইস্ট্রোজেনটা কমে যায়, ইস্ট্রোজেন কমে গেলে আমাদের ক্যালসিয়াম মেটাবলিজমের উপর খুব প্রভাব পড়ে। অ্যান্ড তাতে কি হয়, এই ক্যালসিয়ামটাই আমাদের হেল্প করে মিনারেলাইজেশনে হাড়ের মধ্যে। আর সেগুলো মিনারেলাইজেশনটা যদি কমে যায় তাহলে অস্টিওপোরোসিস হয়, হাড়টা থিন হয়ে যায়। হাড়ের মধ্যে একটা নেটওয়ার্ক আছে, আর্কিটেকচার আছে, সেই আর্কিটেকচারটা আস্তে আস্তে ডিভয়েড হয়ে যায়। তার ফলে হাড়টা ফ্র্যাজাইল হয়ে যায়। ফ্র্যাজাইল হয়ে গেলে কোথায় টোকা খেলে পড়ে গেলে ভেঙে যায়। তো এখন এগুলো থেকে আমাদের উদ্ধার করতে অনেক কিছু আছে আমাদের। এইটার জন্য কয়েকটা পয়েন্টস আছে। একটা পেশেন্ট যদি আসে, তার যদি রিস্ট ভেঙে যায়, প্লাস্টার করে ট্রিট করলাম বা অপারেশন করে ঠিক করলাম, কিন্তু তাদের আমরা একটা বোন মিনারেল ডেন্সিটি স্ক্যান করি বা ডেক্সা স্ক্যান। তাতে যদি টি স্কোর বলে একটা স্কোর আছে, যেটা যদি -2.5 এর নিচে থাকে তাহলে অস্টিওপোরোসিস, আর -1.5 টু -2 পয়েন্ট থাকে অস্টিওপিনিয়া, মানে কম হাড় ফর্ম করছে। তো এইগুলো যদি কারোর থাকে তাহলে তখন আমরা এটাকে এমার্জেন্সি হিসাবেই ট্রিট করি, যাতে রেগুলারলি ওষুধ খায়। বিসফসফোনেটস বলে একটি ওষুধ আছে, যেগুলো রেগুলার খেতে হয়। তাতে 5-6 বছর লেগে যায় হাড়ের এই স্ট্রেংথটা পেতে। আর আজকাল অনেক ইনজেকশনস বেরিয়েছে, টেরিপ্যারাটাইড বলে একটি ইনজেকশন বেরিয়েছে, যেটা আমাদের একটা প্যারাথরমোন, এইখানে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, সেখান থেকে সিক্রিট হয়, কিন্তু সেটা আমাদের অনেকটা কম বলে বাইরে থেকে যদি আমরা সাপ্লিমেন্ট নিই তাহলে তাড়াতাড়ি হাড় গড়তে পারে। 6 মাস থেকে 1 বছরের মধ্যে অস্টিওপোরোসিসের অনেকটা তফাৎ আমি দেখেছি আমাদের প্র্যাকটিসে। আর আজকাল অনেক অ্যান্টিবডি বেরিয়েছে, যেগুলো অ্যান্টি রিজর্পটিভ নয়, অ্যান্টি রিজর্পটিভ মানে বোনটাকে রিজর্ভ করতে প্রিভেন্ট করে। বোন রিজর্পশন মানে হাড়টা ক্ষয়ে যাওয়া। সেরকম অনেক ইনজেকশন বেরিয়েছে। ডেনোসুমাব বলে একটি ওষুধ আছে, রোজোমুসুমাব একটা ওষুধ আছে। এগুলো সব আজকাল নতুন ভাবে আমরা দেই, মানুষ তাতে সাহায্য পাচ্ছে। এক্সপেন্সিভ বটে, কিন্তু ইট ইজ ভেরি হেল্পফুল। এবার যদি জানতে চাই আমরা যে এই অস্টিওপোরোসিস হোক বা অস্টিওআর্থ্রাইটিস কিংবা মাসেল উইকনেস, এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে আপনাকে যদি কয়েকটা খাবার, যেটা আমরা একেবারে ম্যান্ডেটারি বা হাতে নাগালে পাই প্রায়শই দৈনন্দিন জীবনে, সেই খাবারগুলো যদি বেছে দিতে বলা হয়, তাহলে আপনি কোন এমন কয়েকটি খাবার বলুন যেগুলো আমরা সহজেই রাখতে পারি প্রতিদিনের খাদ্য তালিকা? একটা তো হচ্ছে ন্যাচারাল খাবার যেগুলো আমরা খাচ্ছি, সেটা আগেও বলেছি আমি। হ্যাঁ, শাক সবজি যেগুলো বলছি, যেরকম পালক শাক হলো, ব্রোকলি হলো, বা লেটুস হলো, পার্সলি হলো, ধনেপাতা হলো, আর মেথি শাক হলো, এই শাকগুলো সবসময় ইউ ক্যান পুট ইন ইউর ফুড অ্যাজ এ ডায়েট। তারপর ডাল আছে, অনেকগুলো ডাল যেগুলো হেল্পফুল টু গেট ক্যালসিয়াম অ্যান্ড প্রোটিনস। তারপরে আছে মাছ বা ডিম। এর সঙ্গে আমি বলবো আরও অনেকগুলো বীজ পাওয়া যায়, সিডস। এগুলো আপনাদের বাড়িতে রাখলে খুব কাজে দেবে। কুমড়ো বিচি, তারপরে সানফ্লাওয়ারের বিচি বা সানফ্লাওয়ার সিডস, তিল বা চিয়া সিডস। এই 3-4টে আপনার সিডগুলো খুবই ভালো, উপকৃত। রেগুলার যদি খেতে পারেন তাহলে আপনাদের জয়েন্ট বা হাড়ের সমস্যা কম হবে। দুধটা যারা খেতে না পারে তাদেরকে তো আর পুশ করে খাওয়ানো যাবে না, তো ন্যাচুরালি তাদেরকে অন্যভাবে এটার সাপ্লিমেন্টেশন করতে হবে। মানে 50 যখন পেরিয়ে যাচ্ছে তখন অনেকে ওই ক্যালসিয়াম ট্যাবলেট কিছু খাওয়ার কথা ভাবেন ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য। তো আপনি কি এগুলোর সাজেস্ট করবেন, পরামর্শ দেবেন? আমি সাপোর্ট করি, কারণ আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলা আছে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম ইনটেক শুড বি দেয়ার ফর এভরি ডে ফর চিলড্রেন বিয়ন্ড দ্য এজ অফ 10-15 ইয়ার্স টু এল্ডারলি এজ। বড়দের 1500 লাগতে পারে। এই রেগুলার এই ওষুধটা যদি ক্যালসিয়াম উইথ ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টেশন যদি খাওয়া হয়, তবে
একটা ডেফিনিট, আমি প্র্যাকটিসে 3 মাস খেতে বলি, তারপরে একটু অব্যাহত থাকতে হবে, আবার 3 মাস খাওয়া, কারণ এর বেশি ক্যালসিয়ামের ওভারডোজ হয়ে গেলে আবার কিডনি স্টোন হতে পারে। সো সব কিছুরই একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। অশেষ ধন্যবাদ স্যারকে। আসলে দর্শক বন্ধু, আপনারা যারা 50 পেরিয়েছে, যাদের বয়স, যারা বার্ধক্যের দিকে এগোচ্ছেন, তারা কিন্তু খুব সহজে আমরা অবহেলা করি, এড়িয়ে যাই পায়ের স্বাস্থ্যকে। আমরা বিভিন্ন কথা ভাবছি, বিভিন্ন রোগ নিয়ে যখন চিন্তিত হচ্ছি, আমরা উপেক্ষা করছি তখন আমাদের পাকে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। পায়ের যে কোনো অসুখ থেকে কিন্তু ক্রমাগত আপনি দুর্বল হয়ে পড়বেন, আস্তে আস্তে মানুষ কিন্তু মৃত্যুর দিকেও এগিয়ে যেতে পারে। কাজেই যদি আমরা একটু সচেতন হতে পারি, যত্ন নিতে পারি, পাকে ভালো রাখতে পারি, পায়ের স্বাস্থ্যকে ভালো রাখতে পারি, ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক রোগ থেকে খুব দ্রুত মুক্তি পেতে পারবো। সেই জন্য দরকার একটু সচেতনতা। ডাক্তারবাবু যেভাবে বললেন সেভাবে আপনারা খাবারগুলো নির্বাচন করুন। যদি কোনো সমস্যা হয় বিশিষ্ট বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন, আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।